একটু লাইট ইয়া লাগতেছে না? যাই হোক, আমি একটু লাইট সেটিংটা একটু ঠিক করে দিচ্ছি। আমার এখানে একটা লাইট লাগানো হয় নাই। সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির 0201 ইলেকট্রনিক্স এর ক্লাস নাম্বার 12-তে স্বাগতম জানাচ্ছি। ক্লাস শুরু করার পূর্বে আমি একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আগামী খুব সম্ভবত 25 তারিখের থেকে আমি 20 থেকে 25 দিনের জন্য একটা ট্রেনিং এ চলে যাচ্ছি। তো ততদিন হয়তো ক্লাস বন্ধ থাকবে, মানে ততদিন বলতে 25 তারিখের পরে হয়তো ক্লাস বন্ধ থাকবে 20-25 দিনের জন্য। আই এম নট শিওর কয় দিনের জন্য ট্রেনিংটা। খুব সম্ভবত আমি যতটুকু জানি সেটা 21 দিনের হয় আর কি, ট্রেনিং এগুলো 21 দিনের হয়। তো সেই জন্য আপনাদের কাছে যেটি আমার চেষ্টা বা আপনাদের কাছে যেটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে ক্লাস কন্টিনিউ করবেন। আমি খুব দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করব, মানে আগামী ধরেন 2-3 দিন 4 দিন এর ভিতরে আমি একটা রুটিন দিয়ে দিব, বা আগামীকালেই যদি সম্ভব হয় দিয়ে দিব। সেটা হচ্ছে খুব দ্রুত ক্লাসটি নেওয়ার সাথে হয়তো প্রতিদিন বা একদিন পর পর ক্লাস থাকতে পারে। তো সেই জন্য আপনারা ওইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকবেন। আমি চেষ্টা করব ক্লাসটি দ্রুত যেভাবে পারি, মানে অনেকটা যেন এগিয়ে নিয়ে যেতে পারি, অ্যাটলিস্ট অ্যানালগ ইলেকট্রনিক্স পার্টটা যেন শেষ করতে পারি। তো শুরু করছি। তো গত ক্লাসে আমরা যেটি দেখেছিলাম এসি অ্যানালাইসিস অফ বিজেটি, মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টরের স্মল সিগন্যাল অ্যানালাইসিস বা এসি অ্যানালাইসিস। তো আজকে আমরা এই এসি অ্যানালাইসিস সম্পর্কিত কিছু অঙ্ক করব। আজকের ক্লাসটি সাজানো হয়েছে এসি অ্যানালাইসিসের অঙ্ককে নিয়ে। তো সেখানে আমরা কি দেখেছি, আমরা যদি একটু রিভিউ করি, মানে রিভিউ করতে হচ্ছে এই জন্য আমি একটু করে ক্লাস এডিশন করি, ঠিক আছে? আগের ক্লাস আমি রিভিউ করব এই জন্য যে হয়তো এমন হতে পারে যে অনেকেই এটি মেমোরাইজ করতে পারছেন না, যেহেতু ঈদের আহ, পরবর্তীতে এই বিষয়টা ঘটেছে। আমি একটু জাস্ট বেসিকটা আলোচনা করার চেষ্টা করব। বিগত ক্লাসে এই ধরনের একটা লেকচার শিট আপনারা দেখেছেন, একটু বড় করে দিই। ঠিক আছে, গত ক্লাসের লেকচার শিট এটা। তো এইখানে একটা ট্রানজিস্টর আঁকা আছে। সেই ট্রানজিস্টরকে যদি আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিস সার্কিটে যদি কনভার্ট করি তাহলে দেখতে এই ধরনের হবে। মানে এই বেস এবং ইমিটারের মধ্যখানে একটা রেজিস্টর কল্পনা করতে হবে, তার নাম হচ্ছে আর পাই। আর রেজিস্টরের দুই মাথায় যে ভোল্টেজ পাওয়া যাবে তার নাম হচ্ছে ভি পাই। এবং এই রেজিস্টরের শুরুতে মানে ইনপুটে মানে বেস টার্মিনালে যে কারেন্টটা ঢুকবে সেটার নাম হচ্ছে বেস কারেন্ট আইবি। এবং এই ইমিটার, যেহেতু এটা ইমিটারের দিকে কারেন্টটা যাচ্ছে, তাহলে এই লাইনটা আমরা ধরবো ইমিটার। আর এদিকে কালেক্টর থেকে ইমিটারের দিকে যেটা কল্পনা করতে হবে, কালেক্টর থেকে একটা কারেন্ট সোর্স ইমিটারের দিকে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স একটা ইমিটারের দিকে যাচ্ছে। এই জিনিসটার নাম কি হবে? কারেন্টের নাম হবে আইসি। এবং এই আইসি সমান সমান হচ্ছে জিএম বি পাই। এই জিনিসগুলো কোথা থেকে এসেছে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, যে এগুলো কিভাবে আমরা কল্পনা করব। তো আজকেও তার ব্যতিক্রম নয়, যে আমরা ধরে নিব এই আইসি, আইসি কারেন্টটা সমান সমান কি জিএম ভি পাই। এখন এই জিএম জিনিসটা কি, ভি পাই জিনিসটা কি, আর পাই জিনিসটা কি, সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করেছি। তার আগে একটু ছোট্ট করে বলে রাখি, স্মল সিগন্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে স্মল লেটার আই বি, বি মানে ফর বেস, ঠিক আছে? বেস কারেন্টের নামই তো আইবি হবে। বড় হাতের আই হলে মনে রাখবেন সেটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস, স্মল লেটারের আই হলে সেটা হচ্ছে স্মল সিগন্যাল অ্যানালাইসিস বা এসি অ্যানালাইসিস। আর এই যে আইসি, তাহলে আইই কি হবে? ইমিটার দিয়ে কি যাচ্ছে? আইই সমান সমান হচ্ছে আইবি প্লাস আইসি হবে, ঠিক আছে? এইভাবে আমরা যখন ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স হিসেবে বা ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার হিসেবে বিজেটি কে লিখব, তখন চিত্রটা হবে এই ধরনের। এই চিত্র আঁকার দুটো পদ্ধতি আছে, যার ভিতরে একটি পদ্ধতি হচ্ছে এটা, মানে এখানে একটা কারেন্ট সোর্স লিখবো। আর এই কারেন্ট সোর্সটা কার উপর নির্ভর করছে? এই কারেন্ট সোর্স আইসির মানটা নির্ভর করছে ভি পাই এর উপর, ভি পাই। এখন ভি পাই এটা কে? এটা হচ্ছে একটা ভোল্টেজ।
তাহলে এই কারেন্ট সোর্সটা নির্ভর করে একটা ভোল্টেজের উপর। এই জন্য এখানে বলা হচ্ছে দা বিজেটি অ্যাজ এ ভোল্টেজ কন্ট্রোল, এই যে ভোল্টেজ দ্বারা কন্ট্রোল হচ্ছে কে, এই কারেন্ট সোর্সটা, এই কারেন্ট সোর্স ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স হিসেবে যদি কোনো চিত্র আঁকতে বলে তখন এই চিত্রটা আঁকতে হবে। সেম ভাবে এই সেম চিত্র, এই যে আর পাই, এই আইবি, ভি পাই, এই জিনিসগুলো সেমই থাকবে, শুধু এখানে থাকবে ভিটা আইবি। আগে কি ছিল, জিএম ভি পাই, এখন হবে ভিটা আইবি। এই আইসি কারেন্টের মান হচ্ছে ভিটা আইবির সমান। এখন এই আইসি কারেন্টের মানটা কার উপর নির্ভর করছে, একটা কারেন্টের উপর। কোন কারেন্ট, এই আইবি মানে বেস কারেন্টের উপর নির্ভর করছে। এই জন্য আমরা এটা এই চিত্রটার কি নাম দিব, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। কারেন্ট কন্ট্রোল, কারেন্ট মানে এই কারেন্ট সোর্সের মানটা কারেন্টের উপর নির্ভর করছে, এই জন্য কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। ঠিক আছে, এটাই লিখেছি, এই দ্য বিজেটি অ্যাজ এ কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, অথবা এটার অপর নাম হচ্ছে এ কারেন্ট অ্যাম্পলিফায়ার। তাহলে কখনো যদি আপনাকে স্মল সিগন্যাল অ্যানালাইসিসের চিত্র কারেন্ট অ্যাম্পলিফায়ার হিসেবে যদি অঙ্কন করতে বলে তাহলে এই চিত্রটা হবে এইটা। আর ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার বা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স হিসেবে যদি আঁকতে বলে তাহলে এটা। এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তাহলে এখানে জিএম মানে কে, জিএম হচ্ছে যে জেনারেল ম্যানেজার না, কিন্তু কেমন, এটার নাম হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স। জিএম মানে হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স। আর এর মান কিভাবে বের করতে হয়, কালেক্টর কারেন্টকে থার্মাল ভোল্টেজ দ্বারা ভাগ করলেই এর মান পাওয়া যায়। কালেক্টর কারেন্ট হচ্ছে আইসি আর থার্মাল ভোল্টেজ হচ্ছে ভিটি। ভিটি এর মান কত, ভিটি এর মান আমরা সবাই জানি, আগে আমরা জানতাম 25 মিলিভোল্ট। এই থার্মাল ভোল্টেজ ভিটি সমান সমান 25 মিলিভোল্ট, কিন্তু এই স্মল সিগন্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ভিটির মানটা আমরা ধরবো হচ্ছে 26 মিলিভোল্ট। সকল অঙ্কে আমরা ধরবো এই ভিটির মান হচ্ছে কত, 26 মিলিভোল্ট। এটা মূলত টেম্পারেচারের উপর এই মানটা নির্ভর করে। সাধারণত এটা 25 মিলিভোল্ট আমরা ডায়োডের অঙ্কের সময় ভিটির মান ধরেছি, তবে এই স্মল সিগন্যাল অ্যানালাইসিসের অঙ্কের ক্ষেত্রে আমরা ধরবো এটা 26 মিলিভোল্ট। সামান্য 1 মিলিভোল্টের জন্য কিছু হয় না, যদিও 25 মিলিভোল্ট ধরলেও একদম কাছাকাছি আসে। আর আর পাই যে দেখেছি আমরা, আর পাই, এই আর পাই জিনিসটাকে, আর পাই সমান বিটা বাই জিএম। আপনি বিটাকে যদি জিএম দ্বারা ভাগ করেন তাহলে আর পাই কে পাওয়া যাবে। এই ছিল আসলে গত ক্লাসের, কেমন, গত ক্লাসের হচ্ছে যে আপনার পুরো সারমর্মটা। তো আমরা আজকে এর অঙ্কগুলো করার চেষ্টা করব। এই ধরনের একটা অঙ্ক আমাকে দেওয়া হয়েছে যে ফর দ্য নেটওয়ার্ক শোন ইন ফিগার ডিটারমাইন আর ই জেড আই জেড জিরো এবি উইথ আর জিরো ইনফিনিটি এন্ড জেড জিরো এন্ড এবি উইথ আর জিরো ইকুয়াল টু 50 কিলো ওহম। আমাকে প্রশ্নটা কিন্তু আগে বুঝতে হবে। এই ধরনের একটা সার্কিট দেয়া আছে, দেখতে সিম্পল একটা সার্কিট মনে হলেও, মানে ট্রানজিস্টরের একটা সিম্পল কমন ইমিটারের অঙ্ক মনে হলেও আসলে এটা একটা স্মল সিগন্যাল অ্যানালাইসিসের অঙ্ক। কিভাবে বুঝবো, এই যে এই ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, গেইন যখন আপনাকে বের করতে বলবে, তার মানে এই জিনিসগুলো আমরা কোথায় দেখেছি, স্মল সিগন্যাল অ্যানালাইসিসে দেখেছি। যে এই চিত্র এঁকে আমরা কি বুঝি, চিত্র থেকে আমরা বের করি বেসিক্যালি হচ্ছে ইনপুট ইম্পিডেন্সটা, আউটপুট ইম্পিডেন্সটা এবং গেইন, ভোল্টেজ গেইনটা বের করি। তো এই মানগুলো যখন বের করতে বলেছে সেটি কোথা থেকে পাবো আমরা, স্মল সিগন্যাল অ্যানালাইসিসের অঙ্ক থেকে পাবো, বা স্মল সিগন্যাল অ্যানালাইসিস থিওরি থেকে আমরা বুঝতে পারবো। তো এইখানে 1 নম্বরে বের করতে বলেছে আর ই। এখন এই আর ই জিনিসটা কি, এটা তো আমরা কখনো করি নাই। এই আর ই জিনিসটা আমরা শুরু করব যে আর ই জিনিসটা কিভাবে বের করে। তো আর ই মানে হচ্ছে যে ভিটি বাই আই ই। কি বলেছি, ভিটি বাই আই। থার্মাল ভোল্টেজকে যদি ইমিটার কারেন্ট দ্বারা ভাগ করে দেয়া হয় তাহলে যে মান বের হয় তার নাম হচ্ছে আর ই। আসলে আর সমান সমান কি, রেজিস্ট্যান্স সমান সমান কি, বি বাই আই, তাই না? আর সমান সমান বি বাই আই, ওই সেম থিওরি এটা, ঠিক আছে? তো আর ই যখন হবে, এটা একটা মানে কন্ডিশন আর কি। এটা অন্য মডেলে আমরা যদি আঁকতাম তখন এই আর ইটাকে পাওয়া যেত। এই আর ইর মানটা নির্ভর করবে যেরকম জিএম এর মান, যেরকম হচ্ছে আপনার এই আর পাই এর মান, ঠিক তেমনি আর ইর একটা মান বের করতে বলে অনেক সময়, সে আর ই সমান সমান বিটি বাই আই।
থার্মাল ভোল্টেজ বিটি মানে 26 মিলিভোল্ট, এটা ফিক্সড। তাহলে এখন আই এর মানটা বের করতে হচ্ছে না, তাহলে এইখানে ডিসি অ্যানালাইসিস করে আগে আমরা আইই, আইসি, আইবি এই মানগুলো নির্ণয় করে রাখবো। তাহলে নর্মালি আপনি চিন্তা করেন যে এই ট্রানজিস্টরে যদি ডিসি অ্যানালাইসিস করা হয়, মানে ট্রানজিস্টরের অঙ্ক করা হয়, তখন কি হবে? এই ক্যাপাসিটর গুলো থাকবে না, তাই না? এই ক্যাপাসিটর গুলো থাকবে না, এই ক্যাপাসিটর গুলো থাকবে না, শুধু এই দুটো রেজিস্টর আর এই ট্রানজিস্টর আর ভোল্টেজ নিয়েই একটা সার্কিট গঠিত হবে। তো সেই ক্ষেত্রে এই বেস কারেন্টের মানটা কত হবে? এই ট্রানজিস্টরের বেসের ভিতর দিয়ে কত কারেন্ট ঢুকবে? আইবি কারেন্ট না? এই বেস কারেন্টটা ঢুকবে হচ্ছে, এখানে আছে 12 ভোল্ট, এই ইমিটার, এই বেস থেকে ইমিটারের এই জাংশনটাতে ড্রপ করবে 0.7 ভোল্ট। তার মানে 12 থেকে 0.7 ভোল্ট যদি আমরা বিয়োগ করি, তাহলে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজকে এই মধ্যবর্তী রেজিস্ট্যান্স মানে 470 কিলো এই রাস্তার রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে দিলেই এই রাস্তা দিয়ে কত কারেন্ট নামে সেটা কি পাওয়া যাবে। এই কাজটাই আমরা করেছি। দেখুন, বেস কারেন্ট আইবি সমান সমান 12 মাইনাস 0.7, এই জায়গায় ছিল 12, এই জায়গায় ড্রপ, এই রাস্তায় ড্রপ হচ্ছে 0.7, ডিভাইড বাই এই রাস্তায় চলতে গিয়ে বাধার পরিমাণ কত? 470। এই যে 470 কিলো ওহমস, মনে রাখবেন এটা কিন্তু কিলোতে, আমরা লিখি নাই। এই কিলোর কারণে রেজাল্ট আমরা কিসে লিখবো? মিলি অ্যাম্পিয়ারে লিখবো। তো এটা ভাগ করলে যা আসবে সেটা এত মিলি অ্যাম্পিয়ার পাওয়া যাবে। তো আপনি যদি বেস কারেন্ট পেয়ে যান, ভিটার মান দেয়া আছে, তো সেখান থেকে আইসি প্রয়োজন হলে আইসি, আইই প্রয়োজন হলে আই, যে কোনোটা আপনি পেয়ে যেতে পারবেন। সেজন্য আমরা শুরুতে আইসি আই দুইটাই বের করে রাখবো, ভবিষ্যতে যেন আমাদের কাজে লাগে। অথবা যদি আপনাদের মনে চায় আমার মতো শুধু যেটা দরকার আপাতত সেটা নিব, পরে আইসি দরকার হলে সেটাও পরে নিব। আই সমান সমান কি? আই সমান বিটা প্লাস 1 আইবি। তো আইবি যেহেতু আমরা জানি, তার সাথে বিটা প্লাস 1, বিটা মানে 100 প্লাস 1 গুণ করে দিলে 2.428 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যাবে। দেন আমাদের প্রশ্নকর্তার চাহিদা কি ছিল? আর ই। কেমন? তাহলে আর ই সমান সমান কি? ভিটি বাই আইই। তো ভিটি থার্মাল ভোল্টেজ 26 মিলিভোল্ট, আর আই হচ্ছে 2.428 মিলি অ্যাম্পিয়ার। তো এইভাবে আমরা ভাগ করলে 10.71 ওহম পাওয়া যাবে। আচ্ছা, আমি একটু ব্ল্যাকিশ করে দিই, তাই না? আপনাদের এটা খুব সম্ভবত একটু বেশি সাদা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আর এর মানটা পাওয়া যাবে। তা আমরা, আমাদের উদ্দেশ্য কি ছিল? বি নাম্বার পয়েন্টে ছিল ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স এবং গেইন বের করা। তাহলে ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স বের করতে গেলে আমার সূত্র কি? কমন এই যে ইমিটার, এই কমন ইমিটার কনফিগারেশনে, এই কমন ইমিটার এই কনফিগারেশনটাতে কেমন এই ধরনের যখন আপনার ফিক্সড বায়াস কমন ইমিটার কনফিগারেশন হবে, ইমিটারটা সরাসরি গ্রাউন্ডে থাকবে। আপনারা পূর্বের ক্লাসে দেখে নেবেন যে সেটার ক্ষেত্রে আমরা ইনপুট ইম্পিডেন্সটা কিভাবে বের করেছিলাম, আউটপুট ইম্পিডেন্স কিভাবে বের করেছিলাম, সূত্রগুলো কি কি ছিল। এই সূত্র যেটা ছিল এটার জন্য, এই ধরনের সার্কিটের জন্য যে সূত্র ছিল সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, আর কিচ্ছু না। ঠিক আছে? তাহলে আগের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো বোঝার জন্য। যারা বুঝছেন না তারা শুধুমাত্র সূত্র হিসেব করে বুঝে নিন, পরবর্তীতে পূর্বের ক্লাসটার সাথে রিলেটেড করলে দেখবেন বুঝে যাবেন। তো আমাদের এইখানে দেখুন, ইনপুট ইম্পিডেন্স জেড আই সমান সমান আর বি প্যারালাল আর পাই। তাহলে আর বি কে আর পাই দ্বারা প্যারালাল করলে কাকে পাওয়া যাবে? ইনপুট ইম্পিডেন্স কে পাওয়া যাবে। এখন এই জিনিসটা যারা বুঝছেন না, আমি আবারও বলছি, এই অংশটুকু যারা বুঝছেন না তাদেরকে অনুরোধ রইল যে আমার জাস্ট এটার পূর্বের ক্লাসটা দেখবেন। সেইখানে আমরা আলোচনা করেছি যে এই ধরনের সার্কিট থাকলে, কমন ইমিটার এবং ফিক্সড বায়াস এই ধরনের কনফিগারেশন থাকলে সেটাকে কিভাবে সমাধান করে ইনপুট ইম্পিডেন্সের মানটা কিভাবে বের করতে হয়, আউটপুট ইম্পিডেন্স সমান কত হবে, এবি সমান কত হবে, ওগুলো সেখানে আলোচনা করেছি। সেই সূত্রগুলোই আমরা আজকে জাস্ট অ্যাপ্লাই করবো, আর কিছু না। কেমন? ইনপুট ইম্পিডেন্স আর পাই এবং আর বি কে যদি প্যারালাল করি যে মান হবে সেটাকে আমরা বলবো কি? ইনপুট ইম্পিডেন্স। আর জেড আউটপুট সমান সমান আর সি। এই যে এই কথাগুলো করতে গেলে আমার এই আর পাই এর মানটা বের করে রাখতে হয়। আচ্ছা, আর পাই যদি বের করতে চাই, আর পাই সমান জিএম বিটা বাই জিএম। তাহলে জিএম কে বের করতে হয়, বিটা তো আছে 100,
তাহলে জিএম এর মান কত সেটা আগে বের করতে হয়। তাহলে জিএম সমান সমান কি আইসি বাই বিটি। এই যে জিএম সমান আইসি বাই বিটি এটাকে আগে থেকে বের করে রাখতে হবে। আমি সেই জন্যই শুরুতে বলেছি আপনারা চাইলে এখানে আইসির মানটা কত সেটা রেখে রাখতে পারেন। আইসি সমান সমান বিটা ইন্টু আইবি, বিটা মানে 100 আর আইবি হচ্ছে কত, এটা কত 0.02404। তাহলে যত আসে সেটা আইসির মান একটা লাইন বের করে রাখলেন, আমার মতো এখানে আর বের করতে হবে না, ঠিক আছে। তো চাইলে এটা আগেই বের করে রাখতে পারেন এ নাম্বার অঙ্কে, যেন বি নাম্বার অঙ্ক করতে গেলে জিএম এর মান বের করতে গিয়ে সেখানে যেন আবার গুণ টুন করার না লাগে। তাহলে জিএম সমান সমান আইসি বাই বিটি যেহেতু, তাহলে আইসি সমান সমান কি বিটা আইবি। তাহলে বিটার মান 100, আইবির মানও বসিয়ে দিলাম। এইভাবে আইসির মান হয়ে গেল ডিভাইড বাই ভিটির মান কত 26 মিলি ভোল্ট, কিন্তু কেমন মিলি ভোল্ট। তাহলে এই যে রেজাল্টটা এটা আমরা মিলি ভোল্ট, নিচের মানটা মিলি ভোল্টে রেখেই আমরা ভাগফলটা নিয়েছি। মনে রাখবেন আমরা জিএম এর যে মানটা নিয়েছি সেটা কিসে নিয়েছি, উপরে মিলি অ্যাম্পিয়ার নিচে মিলি ভোল্ট। উপরের এই যে 0.02402 এটা কি মিলি অ্যাম্পিয়ারে নিয়েছি আর নিচেরটা মিলি ভোল্টে নিয়েছি। তাহলে মিলি মিলি কাটা যাবে, একটা রেজাল্ট আসবে। ওকে, অথবা নিচেরটা যদি আপনি 26 × 10⁻³ দিয়ে ভোল্টে নেন, উপরেরটাকেও আপনাকে কিসে নিতে হবে, অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে। এই জন্য দুইটা যেন একই এককে থাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো জিএম এর মানটা আমরা পেয়ে গিয়েছি। ট্রান্সকন্ডাক্টেন্স জিএম এর মান জানা হয়ে গেলে আর পাই এর ভ্যালুটা বের হয়ে যাবে, আর পাই সমান সমান বিটা বাই জিএম। এখন বিটার মান 100, জিএম এর মান বসিয়ে দিব, মাত্র বের করলাম যেটা, তাহলে 1.08 ওহম অথবা 1.08 কিলো ওহম হবে আর পায়ের ভ্যালু। এখন আর পায়ের ভ্যালু যেহেতু আপনি জেনে গিয়েছেন, তখন আপনার বাকি কি থাকে, ইনপুট ইম্পিডেন্স জেড আই বের করা। ইনপুট ইম্পিডেন্স সমান সমান আর বি প্যারালাল আর পাই। এখন আর বির ভ্যালু হচ্ছে কত 470। আপনারা খেয়াল করে দেখবেন এই যে চিত্রটাতে দেখেন আরবি কোনটা, এই যে বেইসের যে রেজিস্ট্যান্স তার নাম হচ্ছে আরবি, কত 470 কিলো ওহম। তাহলে এই 470-এর সাথে আর পায়ের যে মাত্র 1081 যেটা বের করলাম সেটার সাথে কি করে দিব, প্যারালাল করে দিব। যেটা বের হবে সেটাই হচ্ছে কত 1.078। মনে রাখবেন এই 1081 এটা হচ্ছে ওহমে, সেটাকে কিলোতে নিলে হবে 1.08। যেহেতু আরবির ভ্যালুটা 470 কিলো, তাহলে কিলোর সাথে কিলোর ভ্যালুটাকে প্যারালাল করে দিবেন। ওকে, এইভাবে করে কিলোর সাথে কিলো করলে হবে 1.078 কিলো ওহম। এবং জেড আউটপুট, এই কনফিগারেশনের ক্ষেত্রে আউটপুট ইম্পিডেন্সের সূত্র হচ্ছে আরসি, জেড আউটপুট সমান আরসি। এখন এখানে যেহেতু আর0 নাই, আর0 মানে হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স নাই, সেজন্য শুধুমাত্র হবে কি আরসি। আপনারা আমার সেই পূর্বের লেকচারে বলা আছে যে আমরা যদি আর0 মানে আউটপুট রেজিস্ট্যান্সটাকে যদি হিসাবে আনি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, তখন Z0 এই সূত্রটা চেঞ্জ হবে, তখন আরসি প্যারালাল আর0 হবে। যেহেতু আমার এই চিত্রটাতে আপনারা খেয়াল করে দেখেন যে চিত্রে কিন্তু এইখানে অর্থাৎ এই জায়গাটাতে কোনো ধরনের কি নাই, কোনো রেজিস্টর নাই, এই আউটপুট সেকশনে কোনো ধরনের লোড ধরার কথা বলা নাই। সেই জন্য আমরা কি করব যে Z0 মানটা নিব কত 3 কিলো ওহম। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা কিভাবে, আমরা একটু প্রশ্নটা আরেকবার করি। জেড আই বি নাম্বার খেয়াল করবেন, Z0 and AB with R0 কত ধরতে বলছে, ইনফিনিটি। ইনফিনিটি মানে আর0 নাই আর কি, ঠিক আছে। এই জন্য বি নাম্বার প্রশ্নে আমরা ধরেছি এখানে কোনো আর0 নাই। এখন আর0 ইনফিনিটি মানে হচ্ছে এখানে একটা খোলা আর কি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে হবে যে এই জায়গায় আমরা যদি রেজিস্ট্যান্স মাপি আর0 সমান ইনফিনিটি হবে, মানে অসীম বাধা, এই দুই জায়গায় অনেক বেশি বাধা। তো অনেক বেশি বাধা মানে কি, এটার ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে না। তো যেতে যদি রেজিস্টরের ভিতরে না পারে, অসীম বাধার একটা রোড যদি হয়, তার মানে এটা কি খোলা, তার মানে নাই আর কি। এই নাই শব্দটাকেই কনফিউশন ক্রিয়েট করার জন্য বলা হচ্ছে আর0 মান কত ইনফিনিটি। এই জন্য আর0 নাই হিসাব করেই আপনাকে এই অংশটুকু সমাধান করতে হবে। তাহলে আমরা দেখলাম Z0 সমান সমান আরসি, তখন কত হলো 3 কিলো ওহম। আমরা আরসির ভ্যালু যেহেতু 3 কিলো ওহম জানি, বসিয়ে দিব, যা চিত্র থেকে নিয়েছি আর কিছু না। এই যে আরসির ভ্যালু, এই যে দিস ইজ দা আরসি, আরসির ভ্যালু কত 3 কিলো ওহম। এখন ভোল্টেজ গেইন এবি, আমরা জানি যে যখন আর0 কে নেগলিজিবল ধরা হবে তখন গেইন সমান সমান
মাইনাস জিএম ইন্টু আরসি। তো মাইনাস জিএম, জিএম এর ভ্যালু তো আমাদের জানা আছে, সামনে একটা মাইনাস চিহ্ন দিব। আরসির ভ্যালু জানা আছে কত, আরসির ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 কিউব। এটা মনে রাখবেন, এটা কিন্তু ওহমিক ভ্যালুতে দিবেন, ঠিক আছে? এটা কিসে দিবেন, ওহমিকে, মানে ওহমস এই রেজাল্টটা এনে দিবেন। তখন কত হবে, 277.5 গেইন হবে। এই গেইন জাতীয় জিনিসগুলো যে তার অরিজিনাল এককে নিয়ে আসবেন, কিলো থাকলে কিলো ওহমসে থেকে ওহমসে নিয়ে আসবেন, মিলি ওহমস থাকলে মিলি থেকে ওহমসে নিয়ে যাবেন, এইভাবে তার অরিজিনাল এককে নিয়ে দিতে হবে। সেটা কত পেলাম আমরা, 277.5, কারণ এই 3 কিলো ওহমস ছিল কিন্তু এই জায়গায় আরসির ভ্যালু। তাহলে কিলোটাকে ওহমসে নিলে কি করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে, এই জন্য 10 কিউব দ্বারা গুণ করেছি। 277.5 এবির ভ্যালু। এখন 3 নাম্বার প্রশ্ন, মানে সি কি বলছে, Z0 এন্ড এবি, Z0 বের করো এবং এবি বের করো উইথ R0 ইজ ইকুয়াল টু 50 কিলো ওহম। যদি এই আউটপুট শাখায় একটা রেজিস্টর কল্পনা করা হয়, মানে এই আউটপুটের এই জায়গায় একটা রেজিস্টর থাকে এবং এই রেজিস্টরের মান যদি ইনফিনিটি না হয়ে 50 কিলো ওহমস যদি হয়, সেই ক্ষেত্রে সেম অঙ্কটার Z0 এর মানটা চেঞ্জ হয়ে কত হবে, তখন এবির মানটা কত হবে। এই বিষয়টা আমরা দেখেছি আমাদের শীটের মধ্যে, এই বিষয়টা বর্ণনা ছিল যে এই ধরনের কনফিগারেশনের ক্ষেত্রে যদি R0 ইফেক্ট হিসাব করা হয়, মানে আউটপুট রেজিস্ট্যান্সের ইফেক্ট যদি হিসাব করা হয়, তখন কি হবে, আউটপুট রেজিস্ট্যান্স বা আউটপুট ইম্পিডেন্স Z0 এর মানটা আরসি না হয়ে আরসির সাথে R0 টা প্যারালাল হবে, এই জন্য আরসি প্যারালাল R0, এই জিনিসটা এইভাবে হবে, ঠিক আছে? তাহলে আরসির মান 3 কিলো, R0 এর মান মাত্র ধরতে বলেছে 50 কিলো, তাহলে আমরা বসিয়ে দিলে 2.83 কিলো ওহমস বের হয়ে যাবে। এখন গেইন এর ক্ষেত্রে কি হবে, গেইন আগে ছিল মাইনাস জিএম ইন্টু আরসি, এখন আরসি তো আর একা না, তার সাথে প্যারালাল অবস্থায় কে আছে, R0 আছে, এই জন্য আরসি প্যারালাল R0 হয়ে যাবে। এইভাবে আমরা এইখানে মানগুলো বসিয়ে দিলে সেখান থেকে গেইনটা পেয়ে যাব। এখন মনে রাখতে হবে, এই যে আরসি এবং R0 কে যে আমরা প্যারালাল করলাম, প্যারালাল অবশ্যই যে মানেই আমরা বের করি না কেন, এখানে অবশ্যই কিলো ওহমস এর পরিবর্তে ওহমিক ভ্যালু বসাতে হবে। ওহমিক ভ্যালু না বসালে কিন্তু রেজাল্টটা চেঞ্জ আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা গেইন এর পরিমাণটা নির্ণয় করলাম। আমরা 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ফর দ্য গিভেন নেটওয়ার্ক ডিটারমাইন RE, ZI, Z0 এন্ড AB। তাহলে RE বের করতে হবে, ইনপুট ইম্পিডেন্স বের করতে হবে, আউটপুট ইম্পিডেন্স বের করতে হবে এবং গেইন বের করতে হবে ফর ইমিটার বাইপাসড এন্ড ইমিটার বাইপাসড এবং আনবাইপাসড, ইমিটার আনবাইপাসড এবং ইমিটার বাইপাসড। এই সার্কিটটার দিকে আপনারা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি, ইমিটার, এই কমন ইমিটার, কিন্তু ইমিটারের সাথে একটা রেজিস্টর দেয়া, আবার একটা ফিক্সড বায়াস সার্কিট। তাহলে ফিক্সড বায়াস সার্কিট এটা ঠিক আছে আগের মতোই, কিন্তু ইমিটারে একটা রেজিস্টর দেয়া আছে এবং এইখান দিয়ে একটা ক্যাপাসিটর পাশে লাগিয়ে দেওয়া আছে। তাহলে আপনাকে দুটো প্রশ্ন করছে, প্রথম বলছে ইমিটার আনবাইপাস, বাইপাস মানে কি, এই জায়গাটা আমরা যদি ক্যাপাসিটরটাকে শর্ট করে দিই, এই ক্যাপাসিটরটা যদি শর্ট করে দিই, তাহলে এই রেজিস্টরটা কি হয়ে গেল, বাইপাস হয়ে গেল না? তাহলে এই ইমিটারটা সরাসরি এই বাইপাস ক্যাপাসিটরের মাধ্যমে কোথায়, গ্রাউন্ডে চলে আসলো, আর রেজিস্টরের কোনো কাজ থাকলো না। তাহলে এটাকে বলবো আমরা ইমিটার বাইপাস। আর আনবাইপাস মানে কি, আনবাইপাস মানে হচ্ছে এই ক্যাপাসিটরটা নাই, এই ক্যাপাসিটরটা যদি না থাকে তখন এই ইমিটারে যে কারেন্ট আসবে সেটা অবশ্যই এই রেজিস্টরের ভিতর দিয়ে গ্রাউন্ডে যেতে হবে। তার মানে তখন এই রেজিস্টরটা কাজ করবে, এই ক্যাপাসিটরটা কাজ করবে না, মানে নাই চিন্তা করতে হবে। তো এই প্রশ্নটার মিনিং হচ্ছে এটা যে একবার আপনাকে ইমিটারটা আনবাইপাস মানে এই অবস্থায় হিসাব করতে হবে, যে ক্যাপাসিটরটা নাই, রেজিস্টরটা আছে, বাইপাস করতে পারতেছে না, এটা হিসাব করে অঙ্কটা করতে হবে। 2 নাম্বার, ইমিটার বাইপাস করে, বাইপাস মানে হচ্ছে এই ক্যাপাসিটরটা কাজ করছে, আর কাজ করলে এসিতে কাজ করলে কি হয়, এই ক্যাপাসিটরটা শর্ট হয়, আর শর্ট হলে এই ইমিটারটা এইভাবে করে গিয়ে গ্রাউন্ডে চলে যায়, আর রেজিস্টরের কোনো কাজ থাকে না। এইভাবে আপনাকে একবার বাইপাস একবার আনবাইপাস হিসাব করে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা প্রথমে এ নাম্বার
সার্কিটটা দেখি, ইমিটার আনবাইপাস। আনবাইপাস মানে এই রেজিস্টরটা কাজ করছে, এই ক্যাপাসিটরটা নাই। তো প্রথমে এই ট্রানজিস্টরের এই অঙ্কগুলো করতে গেলে এসি অ্যানালাইসিসের আগে ডিসি অ্যানালাইসিস করতে হয়, কারণ ডিসি অ্যানালাইসিস থেকে আমরা আইবি, আইসি, আইই এই ডাটাগুলো আমাদের প্রয়োজন আছে, সেই ডাটাগুলো ব্যবহার করে আমরা জিএম, আরই, আর পাই এই ডাটাগুলো আমরা নিয়ে থাকি। এই ডাটাগুলো ছাড়া আমরা এই মানগুলো বের করতে পারি না বলেই আগে আমাদেরকে একবার ডিসি অ্যানালাইসিস করে নিতে হয়, দেন এসি অ্যানালাইসিস করতে হয়। তো আমরা এখান থেকে সেম ভাবে ডিসি অ্যানালাইসিস করব। তো ডিসি অ্যানালাইসিস করলে আমাদের কি করব, এই বেস কারেন্টের মানটা নির্ণয় করব। তাহলে এই বেস কারেন্টের মানটা এইভাবে করে গিয়ে এরকম করে যাচ্ছে, তাই না? বেস কারেন্টটা এইভাবে যাচ্ছে। তাহলে এই বেস কারেন্ট সমান সমান এইখানে একটা ভোল্টেজ আছে কত, 20 ভোল্ট। এই রাস্তায় নামতে গিয়ে এই জায়গায় একটা বাধা আছে, সেটা কত, 0.7 ভোল্ট। তাহলে 20 মাইনাস 0.7, এই হলো এই দুইজন ভোল্টেজ, ডিভাইড বাই বি বাই আর। আর কোনটা এই বেস কারেন্টের জন্য আর হচ্ছে 470, এবং এই রাস্তা দিয়ে নামতে গিয়ে যেহেতু রেজিস্টরটা কাজ করছে, ক্যাপাসিটর বন্ধ, রেজিস্টর কাজ করছে, তার মানে এই রেজিস্টরটাও যোগ করে দিতে হবে, কিন্তু শর্ত আছে। আগেই বলেছি যখন আমি ডিসি অ্যানালাইসিস করাই যে বেস এটা হচ্ছে নদীর একদিকের, এই ইমিটার এটা হচ্ছে নদীর আরেক দিকের জিনিস। ধরেন এটা চায়না আর এটা ধরেন আমেরিকা, তাহলে চায়না থেকে আমেরিকায় আসতে গেলে তার কিছু ট্যাক্স টুক্স দিয়ে আসতে হবে না? এক জিনিস তো না। এই জন্য আপনি বের করছেন কাকে, বেস কারেন্টকে, এই বেসের মধ্যে কত কারেন্ট যায় সেটাকে, কিন্তু আপনি তো আস্তে আস্তে ইমিটার পর্যন্ত চলে আসছেন, তো বেস কারেন্ট আর ইমিটার কারেন্ট কি একই? একই তো না। এই জন্য ড্যামারেজ হিসেবে ইমিটারের সাথে সম্পর্ক কি, বেসের বিটা প্লাস 1 এর সম্পর্ক। ইমিটারের সাথে বেসের সম্পর্ক হচ্ছে কি বিটা প্লাস 1। এই জন্য আপনি যে রেজিস্টরটা ভাগ করবেন, বেসের কারেন্টের বের করছেন, সেজন্য বেসের রেজিস্ট্যান্সটা ডাইরেক্ট ভাগ হবে, মানে 470 যোগ ইমিটারের যে রেজিস্ট্যান্সটা আছে 0.56, সে যোগ হওয়ার আগে তার বিটা প্লাস 1 এর সাথে গুণ হয়ে তারপরে যোগ হবে। এই হচ্ছে ট্রিক্স। তাহলে আমরা এইভাবে বেস কারেন্টটা নির্ণয় করব। আমি আবারও বলছি যে এইখান থেকে আসছি, আসার পথে আমি দেখতে পেলাম এখানে হচ্ছে 20 ভোল্ট, এই 20 ভোল্ট এখানে একটা বাধা খাবে, এইভাবে করে আসলাম, এখানে একটা বাধা খাবে, 0.7 ভোল্টের একটা বাধা খাওয়ার পরে এইভাবে রেজিস্টর হয়ে এখানে যাবে। এখন এই 20 ভোল্ট থেকে আসতে গিয়ে কয়টা বাধা খেলাম, এখানে একটা বাধা খেলাম, 0.7 ভোল্ট ড্রপ করলো। তাহলে 20 থেকে 0.7 ভোল্ট ড্রপ আমরা বিয়োগ দিয়ে দিব, তাহলে আই সমান সমান বি বাই আর। বি বাই আর। এখন বেস কারেন্ট নির্ণয় করতে গেলে, এই আইবি নির্ণয় করতে গেলে আইবির শাখায় যে রেজিস্ট্যান্স আছে বি বাই আর, সেই রেজিস্ট্যান্সটা সরাসরি বসিয়ে দিতে পারি। কিন্তু যখনই নদীর এপারে চলে আসি, ইমিটারের যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা সরাসরি তার সাথে যোগ করতে পারি না, যদিও সিরিজে দেখতে পাচ্ছি, কিন্তু এইখানের কারেন্ট আর এইখানের কারেন্ট সেম না হওয়ায় দুই রেজিস্ট্যান্সকে আমরা ডাইরেক্ট যোগ করতে পারি না। সেই জন্য এই রেজিস্ট্যান্সটাকে এর সাথে কি সম্পর্ক, ওই সম্পর্কের মান দ্বারা গুণ করে নিয়ে তারপরে যোগ করতে হয়। এইভাবে আমরা এই বেস কারেন্টের মানটা কত নির্ণয় করে ফেলবো, যদিও এগুলো আমি ডিসি অ্যানালাইসিসে দেখিয়েছি, তারপর আরেকবার বলে নিলাম। তো বেস কারেন্ট নির্ণয় হয়ে গেলে এবার ইমিটার কারেন্ট নির্ণয় করতে কে ঠেকায়, কারণ ইমিটার কারেন্ট মানে কি, বিটা প্লাস 1 আইবি। তাহলে আইবি যেহেতু জানি, তার সাথে যে বিটা সমান 120 প্লাস 1 মানে 121, এর সাথে এই ভ্যালুটা গুণ করলেই হয়ে যাবে 4.34 মিলি অ্যাম্পিয়ার আইই এর ভ্যালু। ঠিক আছে, এখন আসেন আইই যেহেতু আমি জানি, আর ইটা কিভাবে পাওয়া যাবে, ভিটি কে যদি আই দ্বারা ভাগ করা হয়, থার্মাল ভোল্টেজ ভিটি কে যদি আইই দ্বারা ভাগ করে দেওয়া হয়, তখন কাকে পাওয়া যায়, এই আর ই কে পাওয়া যায়। তাহলে ভিটি এর মান হচ্ছে 26 মিলিভোল্ট, 4.34 মিলি অ্যাম্পিয়ার, মিলি মিলি চলে যাবে, আর এর ভ্যালু হবে 6 ওহম। মনে রাখবেন এটা কিন্তু কিলো টিলো বা মিলি এ ধরনের কোনো কিছু আছে না, মিলি মিলি কাটা যাবে, তার মানে এটা অরিজিনাল রেজিস্ট্যান্সের যে ইউনিট সেই ইউনিটে চলে আসবে, 6 ওহমে হবে। তাহলে জিএম, এখন আসেন জিএম। জিএম সাহেবকে কিভাবে বের করা যায়, আমরা জানি জিএম সমান সমান আইসি বাই ভিটি, তাই না? জিএম সমান সমান কালেক্টর কারেন্ট বাই থার্মাল ভোল্টেজ ভিটি। তাহলে আইসি, আইবি যদি আপনি জানেন, তার সাথে জাস্ট বিটাকে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে আইসি। এই ভিটার মান হচ্ছে 120, তার সাথে এই আইবির ভ্যালুটাকে গুণ করে দিব, ডিভাইড বাই 26 হচ্ছে থার্মাল ভোল্টেজ এর মান, এটা ভাগ করলেই 0.165 আমরা পেয়ে যাব।
এই উপরের ভ্যালুটাও মিলিতে আছে, নিচের ভ্যালুটাও কিন্তু মিলিতে আছে, এই জন্য এই ইউনিটটা এইভাবে থেকে যাবে। ঠিক আছে, দুইটাই কিন্তু সেম ইউনিটে আপনাকে রাখতে হবে। এখন জিএম এর ভ্যালু বের করা শেষ, এখন তারপরে কে থাকে, আর পাই থাকে, তাই না? আর পাই সমান সমান কি, আর পাই সমান সমান বিটা বাই জিএম। এখন বিটার মান মাত্র আমরা জানি যে 120, আর জিএম এর মান বের করলাম 0.165, ভাগ করলেই যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে আর পাই এর ভ্যালু। ওহমে এবং কিলো ওহমে দুভাবে আমরা লিখে রেখেছি। এখন এই ইমিটার যদি রেজিস্ট্যান্স কাজ করে, এই ধরনের ফিক্সড বায়াস কমন ইমিটার কনফিগারেশনে যদি ইমিটার রেজিস্ট্যান্সটা কাজ করে, মানে ইমিটার রেজিস্ট্যান্সটা যদি থাকে, তখনের যে নিয়ম, তখনের যে সূত্র, সেই সূত্র থেকে আমরা কি জানি, আমরা জানি জেড বি একটা বের করতে হয়, মানে বেস টার্মিনালে জেড ইম্পিডেন্সের মানটা কত, জেড বি সমান সমান হচ্ছে আর পাই ইন্টু 1+GM ইন্টু আর ই। তাহলে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব, আর কিচ্ছু না। যে সূত্রগুলো কিন্তু আমাদেরকে একটু নোট ডাউন করে পড়ার টেবিলে লিখে রেখে, চিত্র লিখে রেখে কোন কনফিগারেশনের জন্য সূত্র কি, এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে এই অঙ্কগুলোতে আমরা শর্টকাটে খুব দ্রুত দখল নিতে পারবো। অন্যথায় পরীক্ষার হলে কিন্তু তখন টেনশনে পড়ে যাবেন যেটার সূত্র কি ছিল, মনে পড়বে না, অঙ্ক সমাধান করে আসার সময়টা নাই কিন্তু, কেমন সমাধান করে 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 জেড বি সমান কত, জেটাই সমান কত, এটা প্রমাণ করে বের করার সময়টুকু কিন্তু আপনাদেরকে পরীক্ষার হল দিবে না। সেজন্য চিত্র, ইমিটার রেজিস্টর থাকলে কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে ফিক্সড বায়াস অবস্থায় চিত্রটার কন্ডিশন যদি এরকম হয়, সেই ক্ষেত্রে জেড বি কত, জেড আই কত, জেড আউটপুট কত, এ বি কত, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। তো আমরা প্রমাণ দেখিয়েছি, প্রমাণটা এইভাবে হয়, গত ক্লাসে আমরা বুঝিয়েছি। তা আমরা জাস্ট আজকে অঙ্ক করার জন্য যেহেতু এসেছি, শুধুমাত্র অঙ্কগুলো করব। তাহলে জেড বি সমান সমান আমরা জানি আর পাই ইন্টু 1+GM ইন্টু আর ই। তো সেখান থেকে আমরা আর পাই এর মান মাত্র বের করলাম, 1+GM এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি। ঠিক আছে, এই আর ই মানে হচ্ছে আবার এই ছোট আর ই না, কিন্তু বড় আর ই, মানে ইমিটার শাখার যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা মনে রাখতে হবে। এই যে আপনি মানগুলো বসাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা দেখুন কিলো ওহমসে দেয়া, তাই না? আমরা এটা ওহমসে নিয়ে যাব, এই ভ্যালুগুলো কিন্তু ওহমসে বসাতে হবে। ঠিক আছে, ওহমসে, ওহম পুরোটাই ওহমস এককে। তাহলে এটার আর পাই এর ভ্যালু 727.27, এটা ওহমসে বসাবো। 1+GM এর ভ্যালু ঠিক থাকবে, ইন্টু এই যে আর এর ভ্যালুটা, এটাও কিন্তু ওহমসে বসাতে হবে। এটা গুণ করলে যে মানটা পাবো 66.93 কিলো ওহমস। এখন জেড আই মানে ইনপুট ইম্পিডেন্স সমান সমান কি, ইনপুট ইম্পিডেন্স সমান সমান হচ্ছে আরবি কে যদি জেড বি দ্বারা গুণ করে এই প্যারালাল করে দেওয়া হয়, তাহলে যে ভ্যালু পাওয়া যায় সেটা হচ্ছে জেড আই। তাহলে আরবির ভ্যালু হচ্ছে 470, আর জেড বির ভ্যালু হচ্ছে 67.93। ঠিক আছে, তাহলে আমরা করলাম 59.35 কিলো ওহমস। জেড আউটপুট সমান সমান আরসি 2.2 কিলো ওহমস, ভোল্টেজ গেইন এবি সমান সমান -GM আরসি ডিভাইড বাই 1+GM ইন্টু আরই। এগুলো কিন্তু আপনাদের যারা আজকে হঠাৎ করে ক্লাসে জয়েন করেছেন খুব উদ্ভট মনে হতে পারে, কি বলে এগুলো কোত্থেকে যে এনেছে। এই বিষয়গুলো কিন্তু অলরেডি আমি প্রমাণ করে গত ক্লাসে দেখিয়েছি যে কোন কনফিগারেশনের ক্ষেত্রে কিসের মান কত। এই জন্যই আপনারা বিগত ক্লাস মানে 11 নম্বর ক্লাসটি না দেখে এই বিষয়গুলো বুঝতে আসলে একটু অসুবিধা হবে। তবে আজকে যারা মানে অনেকদিন পর জয়েন করেছেন, 11 নম্বর ক্লাসটি না করে সরাসরি জয়েন করেছেন, তাদের প্রতি অনুরোধ রইল আপনারা এটা সূত্র হিসেবে চিন্তা করেন যে এটা এবির সূত্র, এটা এই ধরনের চিত্র থাকলে এই সূত্র হচ্ছে এটা, এটা বলে আজকের ক্লাসটা কন্টিনিউ করেন, এবং ক্লাস শেষে গত ক্লাসটা দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়গুলো কোত্থেকে এসেছে। তো আমরা জাস্ট মান বসাবো, আর কিছু না, যেহেতু সবগুলোর মান আছে, জিএম এর মান আছে, আরসির মান আছে। হ্যাঁ, গেইনের ক্ষেত্রে আমি আবারও বলছি, এখানে কিন্তু আমরা অরিজিনাল এককটা বসাবো, মানে কিলো, মিলি এগুলো বসাতে পারবো না, সেগুলো কনভার্ট করে ওহমস হলে ওহমস, অ্যাম্পিয়ার হলে অ্যাম্পিয়ার, যেটা দরকার সে মানটা আমরা এখানে বসিয়ে দিব। তো ওহমস ভ্যালুটা আনতে গেলে 2.2 কিলোকে 10 কিউব দ্বারা গুণ করলে ওহমসে চলে আসবে। এভাবে 1+GM ইন্টু আরই, আরইটাকে 0.56 ইন্টু 10 কিউব দ্বারা গুণ করলেই এটাও ওহমিক ভ্যালুতে চলে আসবে। -3.887 এই হচ্ছে গেইনের ভ্যালু। ঠিক আছে, এখন এই জিনিসটা
আমরা কিসের জন্য বের করলাম? এই ইমিটার রেজিস্টর আছে হিসাব করে, মানে ইমিটার আনবাইপাস। এখন এই ইমিটারটাকে যদি আমরা বাইপাস করে দিই, বাইপাস মানে হচ্ছে এই ক্যাপাসিটরটা কাজ করছে, তো এসি যখন দিব তখন এসি সিগন্যাল এখানে যখন দিব তখন ক্যাপাসিটর যদি কাজ করে তখন কি হবে? ক্যাপাসিটর কাজ করলে এটা শর্ট হয়ে যাবে। আর শর্ট যদি কোনো একটা রেজিস্টরের দুটো মাথা যদি শর্ট হয় তাহলে ওই রেজিস্টর তো আর কাজ করে না, এটার ভিতর দিয়ে তো কিছু যায় না। এই জন্য এই কন্ডিশনকে বলবো ইমিটার বাইপাস। ইমিটারটা বাইপাস হয়ে গেছে, ঠিক আছে, রেজিস্টর থেকেও কোনো কাজ করে না মানে নাই। তো এটা যদি শর্ট হয় তার মানে এই ইমিটার টার্মিনালটা কি হয়ে গেছে? গ্রাউন্ড টার্মিনাল হয়ে গেছে। তো ওই অবস্থায় অঙ্কটা আরো সোজা হয়ে যায়, আগের যে চিত্র ছিল সেটাই হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখেন এই চিত্রটা যা, মানে 1 নম্বর অঙ্কের চিত্রটা যা, এটাও সেম হয়ে যায়। এই যে দেখুন ইমিটার বাইপাস, কিন্তু ইমিটার বাইপাস মানে এখানে আপনি যদি ইমিটারকে শর্ট করে দেন, ক্যাপাসিটর একটা লাগিয়ে দেওয়া যে কথা, এসির ক্ষেত্রে শর্ট করে দেওয়া তো একই কথা। তার মানে এই চিত্রটা হয়ে যাচ্ছে কিসের জন্য? যখন আপনি ইমিটারটাকে শর্ট করে দিচ্ছেন বা বাইপাস করে দিচ্ছেন তখন এটা আর থাকছে না। ওকে, তাহলে আগের চিত্রে যদি চলে যান তখন সূত্র কি হবে? সূত্র আগের গুলাই হবে, যখন যে যে জিনিসটা কাজে লাগবে সেটা আপনাকে লাগাতে হবে, তাই না? তা আপনি দেখেছেন যে এটা আগের যে চিত্রটা সেই ওই ধরনের হয়ে গেছে অঙ্কটা, তখন আপনাকে কি করতে হবে? ইমিটার বাইপাস করলে, অর্থাৎ প্রথম নাম্বার চিত্রের যে সূত্রগুলো সেটা এখানে কাজে লাগাতে হবে। তাই আর ই সমান সমান আগের মতোই থাকবে, আর এর ভ্যালুটা এটার ক্ষেত্রে 26 বাই যে কারেন্ট, মানে আপনার আই কারেন্ট তো আর চেঞ্জ হয় না, ডিসির ক্ষেত্রে তো সেম থাকবে, এই জন্য 6 ওহম। আর জেড আই ইনপুট হবে কি? আরবি এবং আর পাই কে যদি প্যারালাল করা হয় তাহলে যে ভ্যালু পাওয়া যাবে সেটাই জেড আই। কিসের ক্ষেত্রে? ইমিটার যখন সরাসরি এইভাবে শর্ট থাকবে, মানে ইমিটার যখন গ্রাউন্ড করা বা বাইপাস করা থাকবে তখনের ক্ষেত্রে 1 নম্বর অঙ্কের মতো আমরা জানি যে জেড আই সমান সমান আরবি এবং আর পাই এর প্যারালাল। মানটা লিখে দিব, জেড আউটপুট সমান সমান আরসি, গেইন সমান সমান মাইনাস জিএম ইন্টু আরসি, বসিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব। এইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। Determine RE ZI Z0 AB with and without emitter bypass capacitor. সেম অঙ্ক অলমোস্ট, শুধুমাত্র আগেরটা ছিল ফিক্সড বায়াস কনফিগারেশন, এখন একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। খেয়াল করে দেখেন এটা হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। আপনাকে আগের মতো সেম ভাবে ইমিটারে রেজিস্টর আছে একবার কল্পনা করতে হবে, ইমিটারে একবার রেজিস্টর নাই এটা কল্পনা করতে হবে। নাই মানে কি? রেজিস্টর নাই মানে এই ক্যাপাসিটরটা কাজ করছে, আর ক্যাপাসিটর কাজ করলে এটা বাইপাস হয়ে যাবে। তাহলে একবার উইথ উইদাউট ইমিটার বাইপাস এবং উইথ ইমিটার বাইপাস, উইথ ইমিটার বাইপাস এবং উইদাউট ইমিটার বাইপাস হিসাব করে দুইবার অঙ্কটা করতে হবে। তাহলে আমরা এ মানে 1 নাম্বার এ যাচ্ছি। তাহলে এটা যেহেতু একটা ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন, আগে আমরা যদি ডিসি অ্যানালাইসিস যেহেতু আমাদের করতে হবে, ডিসি অ্যানালাইসিস করতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা একটা ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন, এবং ভোল্টেজ ডিভাইডারে আমরা শর্টকাট একটা বা অ্যাপ্রক্সিমেট একটা মেথড আছে। সেখানে আমরা কি জানি? বিটা আর ই is greater than 10R2 or equal to 10R2, এটা হচ্ছে একটা সূত্র। মানে এই বিটার মান যেটা থাকবে তার সাথে এই ইমিটারের যে রেজিস্ট্যান্সটা থাকবে এই দুজনকে গুণ করব, গুণ করে এই মানটা যদি বড় অথবা সমান হয় কার? এই যে R2 যে রেজিস্টরটা আছে তার বড়, তাকে সরি R2 রেজিস্টরের 10 গুণের, R2 রেজিস্টরের 10 গুণের বড় অথবা সমান যদি হয় তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। অন্যথায় থেভেনিন থিওরেম দিয়ে এটা সমাধান করতে হয়, এটা আমরা ডিসি অ্যানালাইসিসে শিখেছি, সে কাজটাই আমরা করব। দেখুন এখানে বিটার মান 210, 210 এর সাথে 0.68 যদি গুণ করা হয় যে মান পাওয়া যায় সেই মানটা অবশ্যই 100 থেকেও বেশি। 100 মানে হচ্ছে কি? এ 10 কিলো, এটা হচ্ছে R2। এই R2 মানকে আপনি যদি 10 দ্বারা গুণ করেন তার 10 10 কত হয়? 100 হয়। তাহলে এইখানে হচ্ছে 100, আর এই দুজনকে গুণ করলে 100 থেকেও বেশি হবে। এই জন্য যেহেতু আমরা দেখেছি যে সিন্স বিটা আর ই ইজ গ্রেটার দেন 10R2, যেহেতু আমরা দেখেছি যে সেটা 10R2 থেকেও বড়, সেই জন্য আমরা এটা অ্যাপ্রক্সিমেট মেথডে করব। তো অ্যাপ্রক্সিমেট মেথড কি বলে? অ্যাপ্রক্সিমেট মেথড বলা হচ্ছে যে এই জায়গায় যে ভোল্টেজটা থাকবে গ্রাউন্ডের পর্যন্ত, এটাকে ভোল্টেজ ডিভাইডার দিয়ে এই বেস টার্মিনালের ভোল্টেজ ভিবি এর মানটা কত বের করে নিতে। তাহলে এই দুটো রেজিস্টর এর বাদ,
এই দুইটা রেজিস্টর আছে, দুইটা রেজিস্টরের দুই মাথায় আছে 16 ভোল্ট। এই 16 ভোল্টকে যদি আপনি এই দুজনকে ভাগ করে দেন, নিচের জন কত পাবে, সেই ভোল্টেজটাই হচ্ছে বেস ভোল্টেজ বা ভিবি। তাহলে 10 কিলো ওহমস কত পাবে? তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা ইউজ করব, যে ভোল্টেজ অফ বেস টার্মিনাল সমান সমান মোট ভোল্টেজ, অর্থাৎ এই দুইজনের মোট ভোল্টেজ হচ্ছে 16 ইন্টু যে রেজিস্টরটার দুই মাথায় ভোল্টেজটা বের করতে যাচ্ছি তার রেজিস্ট্যান্স হচ্ছে 10, ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স যে দুইজনের মধ্যে ভাগাভাগি করছি সেই দুইজনের যোগফল কত হলো, 10 যোগ 90 সমান সমান 1 ভোল্ট। তাহলে এই বেস ভোল্টেজ এই দুই মাথায় আমরা পেলাম কত, 1 ভোল্ট। অ্যাপ্রক্সিমেট মেথড মানে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার লাগিয়ে দিলে যে মেথডটা সাহায্যে আমরা খুব সহজে সমাধান করতে পারবো, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড, মানে ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে ফলো করব আর কি। তাহলে এই বেস ভোল্টেজ এর মান হচ্ছে 1 ভোল্ট আমরা পেয়ে গেছি। এখন দেখুন এই ভোল্টেজ যেহেতু আপনি জানেন, তাহলে এই আই এর মানটা কিন্তু বের করা যায়। এই আই এর মানটা কত? এখন আপনারা বলবেন আই এর মানটা কত কিভাবে বের করব? আচ্ছা, এই বেসে যদি 1 ভোল্ট হয়, এটা যদি 1 ভোল্ট হয়, এই জায়গায় কত, ইমিটারে কত? আচ্ছা, আপনাদের মাইক্রোফোনটি মিউট করে রাখুন আর কি। হ্যাঁ, আমি আপনাদেরকে মিউট করি নেই, নিজ দায়িত্বে মিউট করেন। এটা যদি 1 ভোল্ট হয়, তাহলে এইখানে কত? আমরা তো জানি বেস থেকে ইমিটারের পার্থক্য হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে এইখানে যদি 1 হয়, তাহলে এইখানে কত হবে, আরো কি হবে, চেঞ্জ হবে না? আচ্ছা, এটা 1 ভোল্ট কি, আপনি একটু এটা 1.6, এটা 1.6 হবে, ভুল হয়েছে, 1 ভোল্ট না, এটা 1.6 ভোল্ট হবে। ঠিক আছে, বি1 এর ভ্যালুটা 1.6 ভোল্ট হবে। আচ্ছা সরি, তাহলে আমরা এখানে আমি মিস্টেক করেছি ক্যালকুলেশনে, 16 লিখতে 1 লিখেছি কিন্তু অঙ্ক করেছি 1.6, এটা হচ্ছে 1.6 ভোল্ট। তাহলে দেখুন তো এই জায়গায় যদি আপনার 1.6 ভোল্ট হয়, তাহলে এই জায়গায় কত হবে? উপরের থেকে, যেহেতু এটা এনপিএন, উপরের থেকে নিচের দিকে আসতে গেলে 0.7 ড্রপ করবে, মানে 1.6 থেকে আরো 0.7 কমলে যত হবে তত হবে এই জায়গার ভোল্টেজ, ইমিটারের ভোল্টেজ ভিই। ঠিক আছে, ইমিটারের ভোল্টেজ যেহেতু আপনি জানেন না, কিন্তু বেসের ভোল্টেজ তো আপনি জানেন, তাহলে বেসের ভোল্টেজ যদি জানি, সেখান থেকে 0.7 বিয়োগ দিলেই ইমিটারের ভোল্টেজটা পাওয়া যাবে। এখন ইমিটারের ভোল্টেজ যদি জানেন, ইমিটারের রেজিস্ট্যান্স যদি জানেন, তাহলে ইমিটারের কারেন্টটা কত জানা যাবে না? সেই কারেন্টটাই আমরা বের করেছি, আইই সমান সমান ইমিটারের ভোল্টেজ বাই ইমিটারের রেজিস্ট্যান্স। এখন ইমিটারের ভোল্টেজ হচ্ছে এই জায়গায় বেসের ভোল্টেজ 1.6, তার থেকে বিয়োগ করে দিব 0.7, ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স 0.68, তাহলে 1.324 মিলি অ্যাম্পিয়ার আমরা পেয়ে যাব। এইভাবে ইমিটার কারেন্টটা নির্ণয় করব। ইমিটার কারেন্ট কেন নির্ণয় করছি? ইমিটার কারেন্ট নির্ণয় করলে আর ই জি এম সবাইকে পেয়ে যাব, সেই জন্য আমরা ইমিটার কারেন্ট নির্ণয় করেছি। তো আর ই সমান সমান কত? থার্মাল ভোল্টেজকে ইমিটার কারেন্ট দ্বারা ভাগ করলেই আর এর মান পাওয়া যায়, হয়ে গেল একটা উত্তর। জিএম সমান কত? জিএম সমান সমান হচ্ছে আইসি বাই বিটি। এখন দেখুন এখানে আইসি আর আইই অলমোস্ট সেম, আমরা বলি না যে আইসি ইজ অলমোস্ট সেম কার, আই এর সমান। আপনারা চাইলে এই আইসি থেকে ওই বিটা ডিটা দিয়ে ভাগযোগ কাপজাপ করে এই আইসি কনভার্ট করে নিতে পারেন আই থেকে। ঠিক আছে, আমার মনে হয় খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, মানে 0.05 হয়তো পাবেন, ওই ওয়ানটা হয়তো আসবে না। এটাই তো সময় বাঁচানোর তাগিদে আইসি আর আই তো অলমোস্ট সেম, মানে এই দুইটা কিন্তু খুব কাছাকাছি মান হয়, এই জন্য ওই আই এর মানটাকে দিয়েই আমরা কি করে দিব, ভাগ করে দিব। ঠিক আছে, কাকে, ভিটি কে, মানে আইসি বাই বিটি, আইসি মানটা না বের করে সরাসরি আই এর মানটাই বসিয়ে দিব, যেহেতু আইসি আর আই সেম। চাইলে শর্টকাট এভাবেও করতে পারেন, 0.051 পাওয়া যাবে। এখন আসেন জিএম এর ভ্যালু যেহেতু আপনি পেয়ে গেছেন, এখন আসেন কি আর পাই, আর পাই এর ভ্যালু। এখন আর পাই মানটা কিভাবে পাওয়া যাবে? আর পাই সমান সমান হচ্ছে 210, সেটা কি বিটার মান, তাই না, বিটা বাই জিএম। এখন জিএম এর মানটা বের করলাম, এই হয়ে গেল 4117.65 ওহম বা 4.117 কিলো ওহম। তারপরে কি পাওয়া গেল, আর পাই যেহেতু পেয়েছি, জেড বি।
এখন জেড বিটা কেন বের করেছি, আপনারা ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন এবং ইমিটার যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে যে কন্ডিশন হবে বা যে সূত্রগুলো আমরা ব্যবহার করব সেই ফর্মুলাটা আপনারা দেখে আসবেন। সেখানে আমরা জেড বি বের করেছি, জেড বি সমান সমান আর পাই ইন্টু 1 + GM * RE। সেখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব। শুধু মানগুলো বসানোর ক্ষেত্রে মনে রাখবো এগুলো অবশ্যই আমরা কি ওহমিক ভ্যালুতে বসাবো, ওহমিক ভ্যালুতে। ঠিক আছে, ওহমিক ভ্যালুতে বসালেই আমাদের আর কোনো টেনশন থাকবে না। এবং ফাইনালি যে রেজাল্ট আসবে সেটা ওহমেও রাখতে পারেন, কিলোতেও রাখতে পারেন, কিন্তু গুণ করার সময় অবশ্যই ওহমিক ভ্যালুতে রাখতে হবে। এইভাবে জেড ইনপুটের যে সূত্রটা, Z1, Z2 এবং ZB কে প্যারালাল করলে জেড ইনপুট পাওয়া যাবে। এই তিনটাকে আমরা প্যারালাল করে দিব, তিনটাই আমাদের কাছে আছে। R1 R2 আপনারা তো দেখেছেন 90 এবং 10, আর হচ্ছে ZB মাত্র বের করলাম, তিনটাকে প্যারালাল করে দিব। Z আউটপুট সমান সমান RC 2.2 কিলো ওহমস পাওয়া যাবে। তো এবি সূত্র কি, গেইনের সূত্র হচ্ছে -GM RC ডিভাইড বাই 1 + GM RE। আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব। তবে মনে রাখবো, আবারও বলছি, মনে রাখবো অবশ্যই মানগুলো যেন ওহমিক ভ্যালুতে হয়, মানে তার অরিজিনাল ফর্মে যেন হয়। তো এইভাবে আমরা গেইনের মানটা পেয়ে যাব। এখন এই সেম জিনিসটা যদি বাইপাস ইমিটার, মানে ইমিটারের যে রেজিস্টরটা আছে ওটা নাই যদি চিন্তা করি, সেক্ষেত্রে কি হবে? নাই যদি চিন্তা করি সেক্ষেত্রে জেড ইনপুটের মানটা হবে R1 R2 এবং আর পাই। যেহেতু ডিসি অ্যানালাইসিস কিন্তু সেম, সেজন্য আইটাই যা বের করেছি কিছুক্ষণ আগে, ভোল্টেজ ডিভাইডার মেথড দিয়ে যা করেছি সব ঠিক থাকবে। শুধু এসি অ্যানালাইসিসের ক্ষেত্রে রেজিস্টরটা নাই যদি চিন্তা করি সেক্ষেত্রে সূত্র হয়ে যাবে এটা। ঠিক আছে, R1 R2 এবং আর পাই প্যারালাল। আগে ছিল এই জায়গায় ZB, এখন হয়েছে আর পাই কে প্যারালাল করে দিতে হবে। এটা কোথায় কোত্থেকে এসেছে আমি আবারও বলছি, আমার পূর্বের ক্লাসগুলো করবেন তাহলে বুঝে যাবেন এটা কোত্থেকে এসেছে। তো এইভাবে আমরা মানগুলো বসিয়ে দিলেই ইনপুট রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে, আর এর মানটা আগের মতোই থাকবে। জেড আউটপুট সমান RC আগের মতোই থাকবে। তখন গেইনের সূত্রটা দাঁড়াবে -GM * RC। তো -GM * RC এর ভ্যালু আমরা GM এর মানও জানি, RC এর মানও জানি, গুণ করে দিলেই আমাদের কি গেইনের মানটা পাওয়া যাবে। অবশ্যই মনে রাখতে হবে RC এর ভ্যালুটা ওহমিক ভ্যালুতে বসাতে হবে। এইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। ফর দ্য নেটওয়ার্ক ডিটারমাইন, এই ধরনের একটা চিত্র দেয়া আছে, ফিডব্যাক বায়াস কনফিগারেশন বলা হয় এটাকে। ভোল্টেজ ডিভাইডার দেখেছি, ফিক্সড বায়াস দেখেছি, উইথ ইমিটার রেজিস্ট্যান্স দেখেছি, উইদাউট ইমিটার রেজিস্ট্যান্স দেখেছি। এখন আমরা কমন ইমিটার কিন্তু আপনার ফিডব্যাক রেজিস্টার সহ যে সার্কিট সেটা আমরা দেখব। তো এটার ক্ষেত্রে বের করতে বলা হচ্ছে আর পাই, ZI, Z0 এবং এবি এর মান বের করতে হবে। তাহলে এইখানে আমরা শুরুতে ডিসি অ্যানালাইসিস করব। ডিসি অ্যানালাইসিস মানে এই ক্যাপাসিটর গুলো নাই, শুধুমাত্র রেজিস্টর গুলো ডিসি দিয়ে, মানে আমরা নর্মালি ট্রানজিস্টরের যে অঙ্ক করি সেটা করব। সেখান থেকে এই বেস কারেন্টের ভ্যালু, মানে এই আইবি কারেন্টের ভ্যালুটা কত আমরা নির্ণয় করব। তো বেস কারেন্টটা নির্ণয় করতে গেলে আপনারা জানেন যে আমরা যদি 9 ভোল্ট থেকে যদি যাত্রা শুরু করি, 9 ভোল্ট থেকে এখানে রেজিস্টর এইভাবে যদি আসি, এইভাবে রেজিস্টর এইভাবে হয়ে এখানে একটা 0.7 ভোল্টের বাধা এই দুই মাথায়, তারপর আমরা গ্রাউন্ডে চলে আসতে পারি। এই তো, তাহলে 9 ভোল্ট এবং 0.7 ভোল্ট এই দুইটা ভোল্টেজ ছাড়া এই রাস্তায় আর কেউ নাই। তাহলে আমরা কি করব, ভোল্টেজ দুইটাকে উপরে লিখবো I = B/R করার জন্য আর কি। তাহলে বি হচ্ছে কত, 9 ভোল্ট থেকে 0.7 ভোল্ট বিয়োগ দিয়ে দিব, ডিভাইড বাই আর। এখন আমি বের করছি কাকে, আমি বের করছি এই বেসের রেজিস্টরটাকে, মানে এই সরি বেসের কারেন্টটাকে, আইবি কে বের করছি। তো আইবি কে যদি বের করতে যাই তাহলে আরবি যেটা থাকবে ও ঠিক থাকবে। তাহলে আরবি মানে 180 কিলো ওহম ও স্বাভাবিকভাবে বসে যাবে। কিন্তু এইখানের কারেন্ট, এই যে রেজিস্টর যেটা দেখতে পাচ্ছি কালেক্টর শাখায়, এই আইসি এই আইবি তো সেম না। এই আইসি এখানে কারেন্ট ভিন্ন না, কারেন্ট ভিন্ন। কি পরিমাণ এই আইবির সাথে এই আইসির কি সম্পর্ক, আমরা জানি বিটা সম্পর্ক। বিটা কিভাবে বুঝলাম, আমরা জানি কি আইসি সমান সমান বিটা ইন্টু আইবি। তার মানে আইসি থেকে যদি আইবি তে যেতে চাই তাহলে বিটা গুণন গুণ দিতে হবে। তার মানে এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে বিটা পরিমাণ। এই কারণে এই রেজিস্টর এ হচ্ছে পাড়া মহল্লার মাস্তান আর এ হচ্ছে শহরের মাস্তান। ঠিক আছে,
তাহলে পাড়া মহল্লার মাঝখানে শহরে গেলে কি করতে হবে, এটা ড্যামেজ দিতে হবে। তো কি পরিমাণ, তাদের মধ্যে দুজনের সম্পর্ক হচ্ছে বিটা পরিমাণ গিয়ে পাচ্ছে তাদের ভিতরে। এই জন্য আপনি বের করছেন আইবি কারেন্ট, সেই জন্যই আইবির যে রেজিস্ট্যান্স সেটা ঠিক থাকবে, আর ইমিটারের হোক কালেক্টরের হোক কার সাথে কি সম্পর্ক আছে সেই সম্পর্কের মানের সাথে ওই রেজিস্ট্যান্স গুলো গুণ করে বসাতে হবে। যেহেতু কালেক্টর তার সাথে বিটা সম্পর্ক, এই জন্য শুধু বিটার ভ্যালু মানে 200 যেটা দেয়া আছে সেটা দিয়ে আমরা গুণ করে দিব। যদি ইমিটারের রেজিস্ট্যান্স থাকতো তার সাথে কি সম্পর্ক, বিটা প্লাস 1 সম্পর্ক, তখন আমরা এখানে যোগ দিয়ে বিটা প্লাস 1 মানে 201 ইন্টু এখানে যদি রেজিস্টার থাকতো সেই ভ্যালুটা বসিয়ে দিতাম। এইভাবে আপনাকে এই অঙ্কগুলো করতে হবে, ডিসি অ্যানালাইসিস এর সময় এটা মাথায় রাখতে হবে। এইভাবে আমরা আইবির ভ্যালুটা বের করে ফেলবো। এখন জিএম মানে কি, জিএম মানে হচ্ছে যে, বলেন তো জিএম মানে কি? জিএম শব্দের অর্থ হচ্ছে, আমরা এখানে এক লাইনে লিখেছি তো সেই জন্য অনেকে হয়তো কনফিউশন করবেন, জিএম সমান সমান হচ্ছে আইসি বাই থার্মাল ভোল্টেজ বিটি, তাই না? কারণ আইসি মানে কি, বিটা ইন্টু আইবি, এটাই, আর কিছু না। ঠিক আছে, আইসি কে আলাদাভাবে বের না করে একসাথে গুণ করে লিখে দিয়েছি। এই যে বিটা মান হচ্ছে 200 ইন্টু আইবি মাত্র যেটা বের করলাম সেটা, ডিভাইড বাই জিএম এর মান হচ্ছে 26। মনে রাখবেন উপরেও মিলি নিচেও মিলি। আপনারা অনেকে বলবেন যে আপনি বারবার বলে যাচ্ছেন যে এটা অরিজিনাল এককে লেখার জন্য অরিজিনাল, আমরা কোথায় কোনটা লিখবো, কিন্তু খেয়াল করবেন এখানে দেখুন এইখানেও মিলি অ্যাম্পিয়ার আর এখানেও মিলি ভোল্ট, এই মিলি মিলি কিন্তু কাটাকাটি যাবে। এই জন্য এখানে আপনি চাইলে এখানে tan ইনভার্স 3 যদি করে দেন তাহলে নিচেও কিন্তু tan ইনভার্স 3 করে দিতে হবে। তো করলে আলটিমেটলি এটা এটা কাটাকাটি যায়, তো এই জন্য মিলি মিলি যদি থাকে মিলি মিলি কাটাকাটি যাবে, এটাই মাথায় রাখবেন। এই জন্য মিলি এককেই রেখে দিতে হবে জিএম এর ক্ষেত্রে। ঠিক আছে, 0.0887 জিএম এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আর পাই, আর পাই সমান সমান আমরা কি জানি, আর পাই সমান সমান ভিটা বাই জিএম আমরা জানি। তাহলে ভিটার মান দেওয়া আছে, জিএম এর মান বের করলাম, সেখান থেকে আমরা আর পাই এর ভ্যালু পেয়ে যাব। এখন এই ফিডব্যাক কনফিগারেশন মানে ফিডব্যাক বায়াস কনফিগারেশন যদি ইমিটারের রেজিস্ট্যান্স না থাকে সেটার ক্ষেত্রে কি সূত্র আমরা শিখেছি, আমরা সূত্র শিখেছি হচ্ছে গেইনের সূত্র মাইনাস জিএম আর সি প্যারালাল আরবি। তাহলে মানে জিএম এর ভ্যালু আছে, সবকিছুর ভ্যালু আছে। মনে রাখতে হবে এই রেজাল্টটা অবশ্যই ওহমিক ভ্যালুতে মানে 10 কিউব দ্বারা গুণ করে দিব, কিলো থেকে ওহমে নেওয়ার জন্য আর কি। হ্যাঁ, মাইনাস 235.95 গেইনের ভ্যালু পাওয়া গেল। এখন R1 এর ভ্যালু কত, R1 কি আপনারা খেয়াল করলে এই যে এই ফিডব্যাক বায়াসের যে এসি অ্যানালাইসিস বা স্মল সিগন্যাল অ্যানালাইসিসের যে চিত্র, সেখানে প্রমাণে আপনারা দেখবেন যে R1 নামের একটা জিনিস আছে, যেরকম ZB নামের একটা জিনিস আছে, সেখানে R1 এর একটা ভ্যালু আছে যেটা Z ইনপুট বের করার সময় কাজে লাগে আর কি। তো R1 কে বলা হয় RB ডিভাইড বাই 1 মাইনাস AB। এই R1 এর ভ্যালুটা কিভাবে বের করা হয়, RB ডিভাইড বাই 1 মাইনাস AB। RB এর ভ্যালু আমরা জানি, মানে এই বেস রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে 180 কিলো ওহমস, সেটা ওহমস এককে লিখবো, ডিভাইড বাই 1 মাইনাস এবি, এই গেইন মাত্র লিখলাম 235.95। ঠিক আছে, তাহলে কত, 759.65 ওহম অর 0.7597 কিলো ওহম। তাহলে জেড ইনপুট সমান R1 এবং আর পাই হচ্ছে প্যারালাল থাকবে, এই দুজনকে আমরা প্যারালাল করে দিলে যে ভ্যালু পাওয়া যাবে সেটা হচ্ছে জেড ইনপুট। জেড আউটপুট সমান আরসি প্যারালাল আরবি, আরসি কে আরবি দ্বারা প্যারালাল করলেই আমরা জেড আউটপুটের ভ্যালু পেয়ে যাব। এইভাবেই এই ধরনের কনফিগারেশনের ক্ষেত্রে কিভাবে সমাধান করতে হয় আপনাদেরকে দেখানো হলো। এখন যদি এই নেটওয়ার্কটা কিভাবে থাকে যে কমন বেস কনফিগারেশন, এতক্ষণ দেখলেন কমন ইমিটার, তো এই ধরনের যদি কমন বেস একটা কনফিগারেশন থাকে, কমন বেস কমন ইমিটার কমন কালেক্টর যাই থাকুক না কেন, আপনার মনে রাখতে হবে ডিসি অ্যানালাইসিসটা আপনি পারেন কিনা, ডিসি অ্যানালাইসিস দ্বারা আইসি আইবি আইই এর মান বের করতে পারেন কিনা। যদি পারেন তাহলে সেখান থেকে জিএম, সেখান থেকে আর পাই, সেখান থেকে হ্যাঁ সবকিছুই বের করা সম্ভব, আর ই বের করা সম্ভব, আর পাই বের করা সম্ভব, জিএম বের করা সম্ভব। আর জিএম পিএম বের করলে এটার জন্য কি সূত্র আছে এসি অ্যানালাইসিসে সেটা যদি আপনি জানেন, জাস্ট বসিয়ে দিলে কিন্তু অঙ্ক শেষ। এই হচ্ছে মূল ট্রিক্স এই অঙ্কগুলো। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আলফার ভ্যালু দেওয়া আছে, আর জিরোর ভ্যালু দেওয়া আছে, এইভাবে এই ধরনের একটা অঙ্ক আপনার কমন বেস কনফিগারেশনের। তো এটার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আই এর ভ্যালুটা নির্ণয় করব। তো ইমিটার কারেন্টটা নির্ণয় করতে গেলে আপনারা খেয়াল করেন এই ইমিটার, এটা যেহেতু পিএনপি ট্রানজিস্টর তাহলে ইমিটার কারেন্টটা কি ঢুকছে, তাই না? এই ইমিটার কারেন্টটা ডিসি অ্যানালাইসিসের ক্ষেত্রে এই ক্যাপাসিটর গুলো কি করবে না, কাজ করবে না।
তো কাজ যদি না করে তাহলে এই যে প্লাস যে ব্যাটারিটার থেকে যে ভোল্টেজটা সেটাই এই রেজিস্টরের ভিতরে ঢুকে এইভাবে করে ইমিটারের ভিতর দিয়ে হয়ে এইভাবে করে আবার ফেরত আসবে। এইখানে একটা ইনপুট সার্কিট কাজ করবে। এই ইমিটারের মধ্যে কি পরিমাণ কারেন্ট ইনপুটে নিচ্ছে এই জিনিসটা আমরা যদি বের করতে চাই, আমরা এখানে ভালো করে যদি তাকাই দেখি, এইখানের ব্যাটারি হচ্ছে 2 ভোল্ট। আর এই রাস্তায় যেতে গিয়ে এই ইমিটার টু বেস জাংশন, এই ইমিটার টু বেস জাংশনে 0.7 ভোল্ট ড্রপ করবে, তাই না? এখন মনে রাখবেন পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা হবে ইমিটারের থেকে বেসের দিকে, আর এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে হবে বেস থেকে ইমিটারের দিকে। টিক চিহ্নটা যেদিকে সেদিকে হবে, ঠিক আছে? টিক চিহ্নটা দ্বারা কি বুঝায়? কে আগে? ইমিটার আগে। কে পরে? বেস পরে। টিক চিহ্নটা দ্বারা এটা বুঝাচ্ছে না? এটাই মনে রাখবেন। টিক চিহ্ন যেদিকে যাচ্ছে সে হচ্ছে পরে, আর যেখান থেকে যাচ্ছে সে হচ্ছে আগে। তাহলে এইখানে বড় কে? এই ইমিটারটা বড়। আর ছোট কে? মানে মানটা কমবে কোথায়? বেসে গেলে মানটা কমে যাবে। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে এই ইমিটারে কত কারেন্ট যায় কিভাবে বের করব? এই ভোল্টেজ থেকে এইখানে ড্রপ ভোল্টেজকে বিয়োগ দিব, বিয়োগ দিয়ে এই রাস্তাটায় বাধা কয়জন আছে? এই একজন বাধা। তার নাম কি? ইমিটার রেজিস্ট্যান্স, এবং তার মান হচ্ছে 1 কিলো। এই কাজটা আমরা করব যে আই ইমিটার, এই ইমিটারের ভিতরে প্রবাহিত কারেন্ট আই ইমিটার সমান সমান ভোল্টেজ কত? 2 বিয়োগ 0.7 ভোল্ট, এই হচ্ছে ভোল্টেজ, ডিভাইড বাই এই শাখায় রেজিস্ট্যান্স কত? 1 কিলো। এখন মনে রাখেন আপনি বের করছেন ইমিটার, আর রেজিস্ট্যান্সও কিন্তু ইমিটারের, এই জন্যই এখানে কোনো বিটা আলফা কোনো কিছু দিয়ে গুণ টুন হয় না, কারণ আমি যে যে শাখার কারেন্ট বের করছি ওই শাখারই রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো। এইখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স কিচ্ছু নাই, ঠিক আছে? যদি এখানে রেজিস্ট্যান্স থাকতো তখন আবার বিটা দ্বারা ভাগ করার একটা ইস্যু চলে আসতো, বিটা প্লাস 1 দ্বারা ভাগ করতে হইতো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এইভাবে ইমিটারের কারেন্টের মানটা কত আমরা নির্ণয় করব। এখন বিটা সমান সমান কি? বিটা সমান সমান আমরা জানি এটা হচ্ছে সূত্র, মানে ডিসি যে অ্যানালাইসিস সেখানে আমরা দেখেছি, আমরা সবাই জানি আর কি বিটার সূত্রটা, বিটা সমান সমান আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। যারা জানেন না এই সূত্রটা লিখে রাখতে পারেন আপনাদের নোটে, যে বিটার সূত্র হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। যদি আলফা থাকে সেখান থেকে বিটাতে কিভাবে কনভার্ট করবেন এটার সূত্র আর কি। তো আলফার মান হচ্ছে 0.98 ডিভাইড বাই 1 মাইনাস 0.98, তার মানে বিটার মান হচ্ছে 49। তো বিটা জানেন, আইই জানেন, বলেন তো এখন আপনার রাস্তা ক্লিয়ার না? এখন জিএম কিভাবে বের করব? জিএম সমান সমান আমরা জানি হচ্ছে আইসি বাই বিটি। এখন এই আইই যা, আইসিও অলমোস্ট তা, আমরা তো সবাই জানি আইই আইসি খুব কাছাকাছি, এই জন্য আই এর ভ্যালুটাই আইসি হিসেবে বসিয়ে দিব 1.3 ডিভাইড বাই 26 মিলিভোল্ট, মানে থার্মাল ভোল্টেজের মান বসিয়ে দিব। এটাও মিলি এটাও মিলি, এই জন্য 0.05 জিএম এর ভ্যালু পাওয়া যাবে। আর পাই সমান সমান আমরা জানি বিটা বাই জিএম, তাহলে বিটার মান মাত্র বের করলাম 49, সেটাকে জিএম দ্বারা ভাগ করলেই আর পাই এর ভ্যালু পাওয়া যাবে। এখন গেইনের সূত্র কি? কমন বেস অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আপনারা দেখেছেন গেইন সমান সমান হচ্ছে মাইনাস নাই কিন্তু প্লাস জিএম ইন্টু আরসি, প্লাস জিএম ইন্টু আরসি কমন বেস অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। এই জন্য আমরা লিখবো যে জিএম এর মান জানি, আরসির মান জানি, তবে অবশ্যই ওহমিক ভ্যালু লিখতে হবে 250, গেইনের ভ্যালু আমরা পেয়ে যাব। এইভাবেই আমরা এই অঙ্কটি সমাধান করব। Z0 এর মান কি হবে? Z0 এর মান হবে হচ্ছে আরসি ইন্টু আর0। আর0 এর মান দেয়া আছে 1 মেগা, আর0 এর মান চিত্রে দেয়া আছে কত? 1 মেগা ওহম। তাহলে 1 মেগাকে আপনি যদি কিলোতে লেখেন তাহলে কত হবে? 1000 কিলো ওহম, তাই না? 1 মেগা আর 1000 কিলো একই কথা। আর তাহলে আরসির ভ্যালু হচ্ছে 5 কিলো। 5 কিলোকে যদি আর0 মানে আর নট বা আর0 যাই বলেন না কেন তার সাথে প্যারালাল করেন, আর0 এর ভ্যালু হচ্ছে 1000 কিলো। এটাও কিলো এটাও কিলো, এইভাবে একই ইউনিটে এনে আপনাকে কি করতে হবে? প্যারালালটা করতে হবে। সমান সমান কত? অলমোস্ট এটার সাথে এটা যদি করা হয় এটা অনেক বড়, প্যারালাল করলে যেই ছোট মান হয় তার কাছাকাছি মান হয়, ঠিক আছে? এই জন্য এটা 4.99 সামথিং, মানে 5 কিলো ওহম অলমোস্ট ধরে নেওয়া হয়। তো এইভাবে আমরা দুজনকে প্যারালাল করলে এই মানটা পাবো। সেখান থেকে জেড ইনপুটের মানটা আমরা কিভাবে দেখেছি? কমন বেস অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা দেখেছি আর ই প্যারালাল 1 বাই জিএম, এটা করলে জেড ইনপুটের মানটা পাওয়া যাবে। তো আর এর ভ্যালু হচ্ছে কত? 1000, আর 1000 ওহমস, কিন্তু 1 কিলো ওহমস কে এটা ওহমিক ভ্যালুতে লিখতে হবে 1000
ওহম, যেহেতু জিএম আসছে, জিএম আসলেই আপনাকে এটা ওহমিক ভ্যালুতে লিখতে হবে। প্যারালাল 1/0.05, তাহলে 19.61 ওহম পাওয়া যাবে। এইভাবেই আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারি। আমি এখানে বেসিক্যালি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে পূর্বের ক্লাসের যে অঙ্কগুলো আমরা দেখেছি সেই অঙ্কগুলো, সরি, যে থিওরিগুলো আমরা পড়েছি, সেখানে থিওরির চিত্রের সাথে সাথে এটা কি ধরনের অ্যাম্পলিফায়ার, ইমিটারের রেজিস্ট্যান্স আছে নাকি নাই, এটা কি ফিডব্যাক বায়াস নাকি ফিক্সড বায়াস না ভোল্টেজ ডিভাইডার, কি ধরনের হলে কোনটা, এই বিষয়গুলোর উপর বেস করে যে সূত্রগুলো আমি দেখেছি সেই সূত্রগুলো আপনারা যদি জানেন, আর এই অ্যাম্পলিফায়ারটাকে ডিসি অ্যানালাইসিস যদি করতে জানেন, সেখান থেকে জিএম, সেখান থেকে আর পাই, এই ভ্যালুগুলো যদি আপনারা বের করতে পারেন, সেইখান থেকে এই সূত্রটা যদি জানেন মুখস্থ এসি অ্যানালাইসিসের, সেই সূত্রে মানটা বসালেই রেজাল্টটা হয়ে যাবে। এইভাবেই আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। এটার থেকে আর কোনো শর্টকাট মেথড নাই। এই অঙ্কটা সমাধান করার একমাত্র রাস্তা হচ্ছে এই পর্যন্ত। আজকের পর্ব, আমার পর্বটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনারা আপনাদের প্রশ্নটি করতে পারেন। আর যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করুন। জেএমডি রাসেল আহমেদ, আনমিউট করে কথা বলেন। রাসেল আহমেদ, আমরা কোনো প্রশ্ন আপনার শুনতে পাচ্ছি না, আপনার ওখান থেকে শুধু আওয়াজ আসতেছে, নয়েজ আসতেছে। হ্যালো জি রাসেল আহমেদ। ভাই, এখন শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি এখন। ভাই এই ঈদ মোবারক। এই তোমার ভাই। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, ভাই অঙ্ক সবই বুঝছি, মানে প্রথমে একটু এই আমি জয়েন করতে লেট করছি তো। জি মানে এখন আমাদের যে এসি অ্যানালাইসিস, এটা কি ডিসির মাধ্যমে করা হয়? মানে মেথডটা আপনি যেভাবে এখন অঙ্ক করাইলেন ঠিক এইভাবে কি আসবে না কিভাবে আসবে, এটা মানে জি, জাস্ট একটু clear- এইভাবে, এইভাবে এইভাবে বলতে এখানে এসি অ্যানালাইসিসে সাধারণত যেটা আসে সেটা, এই যে আপনি ডিসি অ্যানালাইসিসটা প্রথমে করতে হবে, করার পরে হ্যাঁ, হ্যাঁ। একটা জিনিস বের করতে বলে, হঠাৎ করে বলে যে ফাইন্ড দ্য গেইন অফ দিস সার্কিট। তাহলে এখন আপনার, আমি তো ও, অনেক সবগুলো দেখালাম, জেড আই, জেড জিরো, জি। এ বি, রেজিস্টর থাকলে কেমন, রেজিস্টর না থাকলে কেমন, হ্যাঁ, হ্যাঁ। হয়তো রেজিস্টর আছে এরকম একটা চিত্রে বলো যে ফাইন্ড দ্য গেইন। তখন আপনি গেইন বের করতে গেলে আপনি দেখলাম যে মাইনাস জিএম ইন্টু আরসি সূত্র পড়ে, তাহলে মাইনাস জিএমটা তো লাগবে। তো জিএম পেতে গেলে আপনাকে আগে চট করে ডিসি অ্যানালাইসিস থেকে আই এর ভ্যালুটা কত হয় সেটা বের করেই, তাহলে ভিটির মান তো থার্মাল ভোল্টেজ 26 ফিক্সড, সেখান থেকে আই জি এর ভাই। ভ্যালুর সাহায্যে জিএম এর মানটা বের করবেন, আর পায়ের মানটা বের করবেন, করলেই সাথে সাথে আপনি সূত্রে বসালেই তো এবিটা পেয়ে যাবেন, 3 লাইনে অঙ্কটা শেষ। ও, আর ভাই ওই যে বাইপাস, ওইগুলাও কি উল্লেখ থাকবে? বাইপাস আপনাকে দুই ভাবে থাকতে পারে, একটা হচ্ছে চিত্রের মাধ্যমে দেখাতে পারে, মানে বলে দিবে না মুখে, পাশে একটা ক্যাপাসিটর এঁকে দিছে, তাহলে ক্যাপাসিটর আঁকলে আপনি ধরে নেবেন যে ক্যাপাসিটরটা কি হবে, এসি ক্ষেত্রে শর্ট হবে, আপনাকে মুখে না বলুক, কিন্তু ক্যাপাসিটর আঁকা থাকলে তো আপনি কি ধরবেন, শর্ট ধরবেন, শেষ, তার মানে বাইপাস। আর যদি শর্ট শর্ট ক্যাপাসিটর ধরবে। আঁকা না থাকে তাহলে ধরবেন বাইপাস নাই। হ্যাঁ। ও, আপনি দুইটাই দেখাইলেন আর কি আমাদের। আমরা, বুঝতে আমি পারছি। আমি সম্ভাব্য সবগুলোই দেখিয়েছি এখানে, ম্যাক্সিমামই দেখিয়েছি সম্ভাব্য, যে এইগুলোর যে কোনো একভাবে আসতে পারে। আসতে পারে। জি ভাই, ধন্যবাদ। জি, অনেকদিন যাবত ক্লাস করতে পারি না, আজকে করলাম আর কি। আচ্ছা আচ্ছা, আগের ক্লাসটা করে নিবেন, মানে হ্যাঁ ভাই, 11 করছি ভাই, নাম্বারটা। আগের ক্লাসটা করছি ভাই, এই বন্ধেতে সবগুলা ক্লাসই মোটামুটি আচ্ছা আচ্ছা কভার করছি, এই জন্য আজকে আবার জয়েন করছি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ গত জি ক্লাসটা ভাই, না আজকে করলে ভালো লাগছে কিন্তু ক্লাসটা। একটু অসুবিধা হয়ে যেতে পারতো। আচ্ছা ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। যে আর কেউ কোনো প্রশ্ন করবেন? কেউ প্রশ্ন করবেন কি? আজকে মনে হয় নাই, যা মানে বুঝছে সবাই, কারণ আগের ক্লাসটা করা থাকলে সব সূত্রই তো বুঝছে অঙ্কগুলোর মধ্যে। জি, এটা জাস্ট মুখস্থ নির্ভর অনেকটা, কেমন সূত্রটা আগের হ্যাঁ, ক্লাসে প্রমাণ হয়ে গেছে, এখন প্রমাণ করে তো আর পরীক্ষার হলে আপনি
একটা প্রমাণ করে তো সূত্র ডিরাইভ করে তারপরে অঙ্ক করতে পারবেন না, পারবেন? এটা তো না না। ইম্পসিবল, সময়টা নাই। সময় থাকলে হ্যাঁ, সম্ভব, তখন আর মুখস্থ না করলেও চলতো। কিন্তু জি। পরীক্ষার স্বার্থে, সময় বাঁচানোর স্বার্থে আপনাকে সূত্রটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। জি ওই জন্য একটু আগের ক্লাসটা সূত্রগুলো ক্লিয়ার থাকলে এই অঙ্কতে সমস্যা হওয়ার কথা না, কারণ জি এখানে তো জি জি, সূত্র আর কিছু না, ওখানে প্রমাণগুলো দেয়া আছে, আপনি একটু দেখে নিলে হয়ে যাবে। জি জি। আচ্ছা, তাহলে আর কেউ প্রশ্ন করবেন কি? নতুন রুটিন কি দাদা হয়ে যাবে আজকে বা কালকের মধ্যে? নতুন হ্যাঁ, নতুন রুটিন আজকে অনুসারে যেহেতু ক্লাসটা, হ্যাঁ আজকে যেহেতু ক্লাসটা শর্ট টাইমে শেষ করার মনে হয় সম্ভব হচ্ছে, সেহেতু আমি হয়তো বসবো, জি, বসে দেখি নতুন রুটিনটা করে ফেলতে পারি কিনা। নতুন রুটিনে একদিন পর পরে থাকার সম্ভাবনা আছে নাকি জি, ক্লাস? একদিন পর পর বলতে আমার জাস্ট যেদিন আমি ডিউটিতে থাকবো সেই দিন ছাড়া বাকি সব দিন থাকার সম্ভাবনা আছে। জি দাদা, সমস্যা নাই তাহলে। জি, ঠিক আছে তাহলে। আর কিছু আচ্ছা। বলবেন কেউ? আচ্ছা, ঠিক আছে তাহলে, ভালো থাকবেন সবাই। আজকে আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে শুভরাত্রি। জি ভাই, শুভরাত্রি।